আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই সুস্থ এবং ভালো আছেন। ব্রাজিল এবং মরক্কো ম্যাচের ফলাফল নিয়ে আমি রিসেন্ট কোনো ভিডিও করি নাই। হ্যাঁ? একটু অসুস্থ থাকার কারণে ভিডিও করতে পারি নাই। বাট ব্রাজিল মরক্কো ম্যাচে ড্র হলেও ব্রাজিল ফ্যানদের মধ্যে একটা ধারণা ক্রিয়েট হয়ে গেছে যে তারা ম্যাচটা হেরে নিয়েছে। আমরা ফ্যান বেস ভাবতেছি যে ম্যাচটা ব্রাজিল অনেক খারাপ খেলেছে। আসলেই কি খারাপ খেলেছে মরক্কোর সাথে ব্রাজিল? আমার তো মনে হয় না। ম্যাচে কিছুটা ভুল ছিল। ভুলের পরিমাণ হয়তো বেশি। কিন্তু ভালো দিকও কিন্তু ছিল। যেমন ধরেন ভালো দিকের মধ্যে যদি আমি ধরি ভিনিসিয়াসের গোলটা। এটা একটা অসাধারণ গোল। একা একটা গোল করে দিল। হ্যাঁ? সকল প্লেয়ার তাকায় ছিল, গোলকিপার তাকায় ছিল। গোল করে দিল। ভিনিসিয়াস দেখবেন এই যে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট, পুরা টুর্নামেন্টটা ঠিক এভাবেই ভিনিসিয়াস একাই খেলে দিবে। এটা একটা খুবই গুড সাইন ব্রাজিলের জন্য। আ 2nd যে ভালো দিকটা সেটা হচ্ছে ব্রাজিলের বল পজিশন কিন্তু ভালো ছিল, হ্যাঁ? ১ম ২২ মিনিট যদি আমরা ধরি, ১ম ২২ মিনিটে ব্রাজিল খুবই খারাপ খেলেছে। কারণ তাদের হচ্ছে আ আনচেলত্তির যে পজিশন বা ফরমেশন দিয়েছিল সেই ফরমেশনে ন্যাচারাল গেমটা খেলতে পারে নাই ব্রাজিলের প্লেয়াররা। ন্যাচারাল গেমটা খেলতে না পারার কারণে মরক্কো সেই সময় চেপে ধরেছিল। ব্রাজিলকে অনেক বেশি চেপে ধরেছিল। দেখেন যদি আমি ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করি, ১ম ২২ মিনিটে মরক্কো ১২ টা শট নিয়েছে ব্রাজিলের ওই পাশে। গোলবারে ১২ টা শট নিয়েছে। আর টোটাল বাদবাকি যে ৬৮ মিনিট, এই ৬৮ মিনিটে অনলি ১ টা শট নিতে পেরেছে। তাহলে দেখেন বিবেচনা করলে ব্রাজিল কিন্তু ড্রিংকস ব্রেকে গিয়ে ফরমেশন যখন চেঞ্জ করেছে ২২ মিনিটের পরে ড্রিংকস ব্রেক ছিল। ফরমেশন যখন চেঞ্জ করেছে ব্রাজিল অসাধারণ খেলেছে এবং এটা নিয়ে কারো সন্দেহ হওয়ার কথা না। ব্রাজিলের ফিনিশিং এ দুর্বল ছিল। ব্রাজিলের খারাপ দিকগুলোর মধ্যে ১ম এই ১৩ মিনিটে ইগোর থিয়াগো একটা জাস্ট হচ্ছে যদি রোনালদোর মতন মাথার চুলটা ছুঁয়ে দিতে পারত ওইটা গোল হয়ে যাইত। বাট ওইটা মিস করে ফেলেছে। করতেই পারে। বেচারা অনেক স্ট্রাগল করে ফুটবলে এসেছে এবং বিশ্বকাপের মঞ্চেও চান্স পেয়েছে। অবশ্যই তার নার্ভ কন্ট্রোল করতে পারছে না হয়তো। এই দিকটাও আমাদের বিবেচনা করতে হবে। একজন খেলোয়াড়ের মানে বেস্টটা বের করে আনতে হলে তাকে সময় দিতে হবে ভাই। সময় না দিলে তা হবে না। দেখেন আপনি ভিনিসিয়াস জুনিয়র যখন ১ম রিয়াল মাদ্রিদে গেল তখন কিন্তু কার্লো আনচেলত্তি ম্যাচের পর ম্যাচ তাকে খেলিয়েছে। কোনো আউটপুট আসে নাই। ভিনিসিয়াস ভালো খেলে নাই, বল পজিশন হারিয়েছে। আ একদমই বাজে খেলেছে। তাও তাকে সুযোগ দিয়েছে এবং তাকে এখনকার সময়ের সেরা লেফট উইঙ্গার বানিয়েছে। এই কার্লো আনচেলত্তি, এই ডন কার্লো আনচেলত্তি। তাই আপনারা হতাশ হবেন না। হতাশ না হয়ে ব্রাজিলের উপর ভরসা করুন। দেখেন বিশ্বকাপে অলমোস্ট ৮ টা ম্যাচ ব্রাজিল খেলবে যদি ফাইনাল খেলতে পারে। আর কার্লো আনচেলত্তি এমনিতে যখন ক্লাব ফুটবলের কোচ ছিলেন রিয়াল মাদ্রিদের এক সিজনে অলমোস্ট 38 ম্যাচ খেলেছে হচ্ছে লা লিগাতে, ইউসিএল খেলেছে। এছাড়া অন্যান্য ট্রফির জন্যও সে খেলেছে। তো কার্লো আনচেলত্তি একজন হাই কোয়ালিটি মানের কোচ। আমার তার উপর একদম অগাধ বিশ্বাস আছে যে সে ভালো করবে। কিছু জায়গায় ভুল আছে। তার ফরমেশন এখনো কিছুটা হচ্ছে আগের যুগের ফরমেশনের মতন লাগে। বাট দিন শেষে হচ্ছে ভাই কার্লো আনচেলত্তির যে ব্যাপারটা সেটা হলো সে ম্যাচ জিততে চায়। কেমনে যেন ম্যাচ জিতে যায়। এই বিষয়টার উপর ভরসা রাখতেই হবে আমাদের। কার্লো আনচেলত্তির ছেলে আছে ডেভিড কার্লো আনচেলত্তি যে কিনা হচ্ছে সাব স্পেশাল। তো ব্রাজিলের উপর এইজন্য ভরসা রাখাই যায়। হ্যাঁ? কারণ হচ্ছে ৮ টা ম্যাচ আমাদের জিততে হবে। তার মধ্যে একটা ম্যাচ হয়ে গিয়েছে, একটা ড্র করেছি। বাট নকআউট স্টেজে আমাদের প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। এই প্ল্যানে আগাতে হবে। একদিনেই কার্লো আনচেলত্তি অনেক কিছু করে ফেলতে পারবে না যেমন, তেমনি অসম্ভব না। তার ক্ষেত্রে অসম্ভব না। আপনি ব্রাজিলের রিসেন্ট খেলা দেখে বুঝেছেন সেটা অসম্ভব না। এতটাও খারাপ খেলে নাই ব্রাজিল। মরক্কো একটা স্ট্রং টিম। তারা ২০২২ সালে সেমিফাইনালিস্ট। ২২ সালে এতটাই ভালো খেলেছে যে তারা স্পেন, পর্তুগাল এবং বেলজিয়ামকে মানে হচ্ছে রাউন্ড অফ 16, 32 থেকে বিদায় করে দিয়েছে। গ্রুপ থেকে বিদায় করে দিয়েছে। তো এই ক্ষেত্রে ব্রাজিল ফ্যানদের জন্য এত হতাশ হওয়ার কিছু আসলেই নেই। কারণ দেখেন এই ম্যাচটাই যে একদম নীতি নির্ধারক হয়ে যাবে বিশ্বকাপের তেমন না। আপনারা হতাশ হবেন না। ব্রাজিলের খেলা দেখুন, বিশ্বকাপ দেখুন, উপভোগ করুন এবং অবশ্যই আমাকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।